সোনালি এক অত্যন্ত গরিব পরিবারের মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে এক পুরানো ভাঙাচোরা বাড়িতে বসবাস করত। তার বাবা পেশায় একজন চাষি ছিল। তবে সোনালির এক বড়লোক পরিবারে বিয়ে হয়, কিন্তু তার স্বামী রজতের ইনকাম খুব একটা বেশি ছিল না। তাই শ্বশুর বাড়িতে সোনালিকে কেউই পছন্দ করতে পারত না। বিশেষ করে সোনালির দুই বড় জা রজনী এবং কল্পনা অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে ছিল। তাই তারা তাদের গরিব ছোট জায়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু পরিবর্তিত হয়ে যায়। সোনালির দুই ধনী জা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। আরে ছোট, তুই এই গরমের মধ্যে রান্নাঘরে এলি কেন? আজকে কিন্তু ভীষণ গরম পড়বে, ৪৫ ডিগ্রি। এই গরমে তুই রান্নাঘরে থাকতে পারবি না। যা, তুই বাইরে গিয়ে বস, আমরা তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। এমন কথা শুনে সোনালি একেবারে আকাশ থেকে পড়ে, কারণ অন্যান্য দিন সোনালিকেই ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সমস্ত কিছু একাই রান্না করতে হয়। হঠাৎ করে তোমাদের কি হলো? তোমরা তো এর আগে কখনো রান্নাঘরে ঢুকতেই চাইতে না, তাহলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা রান্না বান্না করছো যে? রান্না বান্না করা তো আমার কাজ। কেন শুধু তোর কাজ হতে যাবে কেন? আমরা কি এই বাড়ির বউ নই? দেখ, আমরা মানছি এতদিন পর্যন্ত তোর সাথে আমরা অন্যায় করে ফেলেছি, তোকে আমরা অনেক খাটিয়েছি, কিন্তু আমরা তোর কষ্ট দেখে বুঝতে পেরেছি কোনো মানুষের উপর এতটাও অত্যাচার করা ঠিক নয়। তুই পারলে কিন্তু আমাদের ভুলগুলো একটু ইগনোর করে দিস প্লিজ। এমন কথা শুনে সোনালির মন আনন্দে ভরে ওঠে, কারণ বিয়ের পর থেকেই সোনালি তার দুই বড় জায়ের কাছ থেকে বাজে ব্যবহার, অবহেলা এবং লাঞ্ছনা বঞ্চনা ছাড়া কিছুই পায়নি। তাই সে মনে করে সত্যিই তার দুই বড় জা হয়তো পরিবর্তিত হয়ে গেছে। তুই আজকে কি খাবি শুধু বল, আমরা তোকে রান্না করে খাওয়াবো। চল বাইরে চল, বাইরে গিয়ে বসবি, এখানে কিন্তু খুব গরম। এই বলে কল্পনা সোনালির হাত ধরে জোর করে তাকে রান্নাঘরের বাইরে নিয়ে যায় এবং ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই কল্পনা এবং রজনী সোনালির পছন্দ মতো এক এক করে খাবার টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে দেয়। এমনকি তারা সোনালিকে নিজে হাতে করে খাইয়ে দেয়। কিন্তু খাবার খেতে গিয়ে সোনালির গলায় একটু খাবার বেঁধে যাওয়ায় সে হঠাৎ করে কাশতে শুরু করে, আর যা দেখে কল্পনা এবং রজনী দুজনেই ব্যতিব্যস্ত হয়ে ওঠে। আরে ছোট, তোর তো মনে হচ্ছে শরীর খারাপ, তোর হঠাৎ করে কাশি হচ্ছে কেন? দেখি তো তোর গায়ে জ্বর টর আছে কিনা। হ্যাঁ বর্দি, দেখো ছোটর গাটাও কেমন যেন গরম গরম মনে হচ্ছে। কি রে ছোট, তোর এতটা শরীর খারাপ, তুই আমাদের বলছিস না কেন? তোকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে না না, আমি একদম ঠিক আছি। আমার গলায় একটু খাবার আটকে গেছে বলে কাশি হচ্ছে, আর আমার গায়ে কোনো জ্বর নেই। আমার শরীর এমনিতেই একটু হালকা গরম থাকে, তোমরা আমাকে নিয়ে এতটা ব্যস্ত হবে না। না না, তুই মিথ্যা কথা বললে তো চলবে না। এই বাড়িতে তোকে কেউ সহ্য করতে পারে না, তোর প্রতি কারোর কোনো খেয়াল থাকে না। কিন্তু এখানে তোর দেখাশোনা করার মতো কেউ না থাকলেও আমরা দুজনে কিন্তু এখন আছি। দাঁড়া, আমার কাছে কাশির সিরাপ আছে, আমি এখনই গিয়ে নিয়ে এসে তোকে খাইয়ে দিচ্ছি, তারপর তোকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে রজনী নিজের ঘর থেকে কফ সিরাপ নিয়ে এসে সোনালিকে জোর করে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর তারা আবার সোনালিকে ডাক্তারের কাছেও নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে নেওয়ার পর তারা সোনালির জন্য দামি দামি ফলমূল কিনতে শুরু করে। দিদি, ডাক্তার বলেছে কিন্তু সোনালির ব্লাড প্রেশার অনেক কম, আর গায়ে রক্তও অনেক কম আছে, তাই ওর গা হাত পা কেমন যেন সাদা সাদা হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু খুব দামি দামি ফল, যেমন কিউই, ড্রাগন, বেরি, তারপর চেরি, এই ধরনের ফল কিনে ওকে খাওয়াতে হবে, তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। আরে তোমরা কি সব ফলের নাম বলছো? আমি তো এইসব ফলের নাম আগে কখনো শুনিনি, আর চোখেও দেখিনি। আমি কিছু খাবো না, আমার জন্য তোমরা বেকার বেকার এত টাকা খরচ করো না। তুই একদম বকিস না, যতদিন না তুই পুরোপুরি সুস্থ হচ্ছিস ততদিন তোর দেখাশোনা করার দায়িত্ব আমাদের দুজনের। আমরা তো তোর নিজের দিদির মতো, নাকি তুই আমাদের পর বলে মনে করিস? এমন কথা শুনে সোনালির আর কিছু বলার থাকে না, কিন্তু তখনও পর্যন্ত সোনালি যেন ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না। সেদিন থেকে সোনালিকে তার দুই ধনী যা একেবারে রয়্যাল ট্রিটমেন্ট দিতে থাকে, যা দেখে তাদের শ্বশুরবাড়ির লোকেরাও খুবই অবাক হয়। এই যে ছোট বৌদি, তাড়াতাড়ি আমার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিয়ে এসো। আর কদিন ধরে তুমি আমার ঘর পরিষ্কার করছো না কেন?
বেশ কিছুদিন ধরে দেখছি তুমি মহারানীর মতো পায়ে পা তুলে বসে বসে আরাম করছো। আজকে আমার ঘরটা খুব ভালো মতো পরিষ্কার করবে। ঠিক আছে, আমি সব করে দেব, তুমি বসো। এখন আমি তোমার জন্য লস্যি বানিয়ে নিয়ে আসছি। ছোট, তুই কোথাও যাবি না, চুপ করে এখানে বসে থাক। তোর প্রেশার লো, তুই একদম এসি ঘরের বাইরে বেরোবি না কিন্তু। রান্নাঘরে গিয়ে তুই যদি মাথা ঘুরে পড়ে যাস তখন কি হবে? ডাক্তার কিন্তু তোকে কমপ্লিটলি বেড রেস্ট বলেছে। তোর শরীরে হিমোগ্লোবিন অনেক কম আছে, আর তোকে কতক্ষণ আগে আমি চিকেন স্যুপ খেতে বলেছিলাম, তুই এখনো খেয়ে শেষ করিসনি কেন? বাবা, তোমাদের দুজনের কি হলো গো? হঠাৎ করে তোমাদের গরিব জায়ের প্রতি একেবারে দরদ উতলে উঠছে যে। বাই দ্য ওয়ে, ছোট বৌদির এরকম এসিতে বসে মহারানীর মতো আরাম করার অভ্যাস নেই। ছোটবেলা থেকে গরিব বাড়িতে মানুষ হলে যা হয় আর কি, এসি কিভাবে চালাতে হয় ছোট বৌদি তো সেটাই জানে না, আর তাকে তোমরা এসি ঘরে বেড রেস্ট করতে বলছো? নন্দিনী, সোনালী কিন্তু তোমার ছোট বৌদি হয়, তুমি এরকম ভাবে ওকে অপমান করতে পারো না। তুমি বয়সে ওর থেকে অনেক ছোট, তাই সম্মান দিয়ে কথা বলতে শেখো। এই বাড়িতে সোনালীর দেখাশোনা করার মতো কেউ নেই। ও যেহেতু অসুস্থ, তাই আমরা দুজন মিলে ওর দেখাশোনা করছি। আর তোমার লস্যি খেতে ইচ্ছা হলে নিজে হাতে বানিয়ে নাও, তোমাকেও তো উপরওয়ালা দুটো হাত দিয়েছে। বাবা, তোমরা তো দেখছি একেবারে ভোল পাল্টে ফেলেছো। এতদিন পর্যন্ত ছোট বৌদি গরিব বলে তোমরা ওকে সহ্য করতে পারতে না। তোমরা নিজেরাও এতদিন সমস্ত কাজকর্ম ছোট বৌদিকে দিয়ে করিয়ে এসেছো, আর আমি একটু লস্যি বানাতে বললাম বলে আমার দোষ হয়ে গেল? ছোট বৌদি, তোমাকে একটা কথা বলছি, তুমি শুনে নাও। বড় বৌদি আর মেজ বৌদির নিশ্চয়ই কোনো ধান্দা আছে, ওদের বিশ্বাস করলে তুমি কিন্তু ফাঁসবে, আমি বলে দিলাম। এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। কিন্তু ননদের কথা শুনে সোনালীর মনেও কেমন যেন খটকা লাগে, কারণ সোনালীকে এখন তার দুই বড় যা বাড়ির কোনো রকম কাজকর্ম করতে দেয় না। তার উপর তারা দুজনে প্রত্যেক দিনই সোনালীকে দামি দামি কিছু না কিছু উপহার দেয়, যা দেখে বাড়ির ছোট ছেলে অর্থাৎ সোনালীর স্বামী রজত খুবই খুশি হয়। আমি জানতাম তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার দুই বৌদির মন জয় করে নিতে পারবে। তোমাকে আমার দুই বৌদি একদম বোনের মতো করে ভালোবাসে। তুমি যে এই বাড়িতে এখন খুব ভালো আছো, এটা দেখে আমি সত্যিই খুব খুশি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেমন জানি না তোমার দুই বৌদির উপর আমার খুব সন্দেহ হয়। ওদের মতো অহংকারী মেয়ে যারা কিনা গরিবদের দু চোখে দেখতেই পারে না, তারা এখন আমাকে একেবারে তুলোই করে রেখেছে। আমার দেখাশোনা করে, আমার কেয়ার করে ওরা তো আমার কাছ থেকে কিছুই পাবে না। তাহলে ওরা শুধু শুধু এগুলো কেন করছে বলো তো? আমার কি মনে হয় জানো, কিছুদিন আগেই তো তোমার বাবা মা মারা গেছে, সেই জন্য মনে হয় দুই বৌদি তোমাকে এতটা ভালোবাসা দিচ্ছে। হয়তো তোমার প্রতি ওদের মায়া জেগেছে। তুমি শুধু শুধু এই বিষয়টা নিয়ে এত টেনশন করো না, যা হচ্ছে খুব ভালো হচ্ছে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু রজনী এবং কল্পনা এখনো একেবারে আগের মতোই থাকে। আসলে তাদের দুজনের মনে বিশেষ এক অভিসন্ধি লুকিয়ে থাকে। তারা দুজনে মিলে কিছু একটা ষড়যন্ত্র করে, কিন্তু যেটা সোনালী কিংবা রজত কেউই ধরতে পারে না। প্রত্যেক দিনই সোনালী এবং রজনী একটা ঘরে বসে কিছু একটা বিষয় নিয়ে গুরুতরভাবে আলোচনা করে থাকে, আর বাড়ির কাউকে দেখতে পেলেই তারা তাদের কথা বলার ধরন পাল্টে দেয়। কিন্তু একদিন নন্দিনী তার দুই বড়লোক বৌদির অভিসন্ধির ব্যাপারে জানতে পারে। উফ, এতদিনে পেপারগুলো রেডি হলো। ওই উকিল ব্যাটা বড্ড সময় নিয়ে ফেলেছে। এতদিন পর্যন্ত ওই ভিখারি মেয়েটার পেছনে আমরা গাধার মতো খেটে চলেছি, যেন আমরা ওর চাকর হয়ে গেছি বল। যাক, আমরা আমাদের কষ্টের ফল নিশ্চয়ই পাবো, কারণ এই বাড়িতে সোনালী এখন শুধুমাত্র আমাদের দুজনকে বিশ্বাস করে। ওকে আমরা পুরোপুরিভাবে আমাদের হাতে করে নিয়েছি। ও তো খুব একটা পড়াশোনাও জানে না। ওকে আমরা বলবো ওর জন্য আমরা একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট করছি, সেটার জন্য এই পেপারগুলোতে ওর সই লাগবে। হ্যাঁ, তবে খুব সাবধান, বাড়ির কেউ যেন কিছু জানতে না পারে। যখন সবাই নিজেদের মতো ব্যস্ত থাকবে, তখন আমরা এই পেপারগুলো নিয়ে সোনালীর কাছে যাব। একবার শুধু এই পেপারগুলোতে সই করে দিলেই আমরা একেবারে কোটিপতি হয়ে যাব। তারপর ওর জায়গা ওকে আবার দেখিয়ে দেব। ও আগে আমাদের চাকর ছিল, আর ভবিষ্যতেও এই বাড়িতে আমাদের চাকর হয়েই থাকবে। আসলে প্রায় 1 মাস আগে সোনালীর বাবা মা দুজনেই মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে তারা তাদের সেই ভাঙাচোরা বাড়ি এবং তাদের শেষ সম্বল চাষের 10 কাঠা জমি সোনালীর নামে লিখে দিয়ে যায়। তার কিছুদিন পরেই রজনী এবং কল্পনা জানতে পারে সোনালীদের সেই বাড়ি এবং চাষের জমির উপর দিয়ে সরকার জাতীয় সড়ক তৈরি করবে, আর ক্ষতিপূরণ হিসেবে সরকার সেই জমির মালিককে কোটি কোটি টাকা দেবে।
তাই কোটি কোটি টাকার লোভে পড়ে তারা দুজনই সোনালীর সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে, যাতে তারা সোনালীর সেই ভাঙাচোরা বাড়ি এবং চাষের জমি নিজের নামে করে নিতে পারে। ও, এই ব্যাপার, আমি ঠিক ধরেছিলাম। আমার দুই বড়লোক বৌদি এতটা ভালো মানুষ কখনোই হতে পারে না। ছোট বৌদির সম্বল বলতে শুধুমাত্র বাবা মায়ের জায়গা জমি ছাড়া আর কিছুই নেই। তাই আমি ছোট বৌদির সঙ্গে এরকম অন্যায় হতে দেব না। এবার শুধু আমাকে দুই বৌদির উপর আরো নজর রাখতে হবে। ওরা যখন ছোট বৌদির কাছে ওই পেপারগুলো নিয়ে সই করাতে যাবে, তখনই আমি সবাইকে ডেকে সত্যি কথা বলে দেব। এভাবেই নন্দিনী তখনকার মতো ব্যাপারটা চেপে রাখে। এরই মধ্যে একদিন কল্পনা এবং রজনী দুজনে মিলে সোনালীর জন্য গরম গরম চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি নিয়ে যায়। ছোট, তুই বিরিয়ানি খেতে ভালোবাসিস তো, সেই জন্য আমরা তোর জন্য 2 রকম বিরিয়ানি বানিয়ে এনেছি। আচ্ছা হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার আগে তুই কিন্তু এই পেপারগুলোতে সই করে দে। আমরা তোর জন্য একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। তোর স্বামী তোকে যেই টাকাগুলো দেয়, তুই সেই টাকাগুলো তোর অ্যাকাউন্টে জমাবি। এই শুনে সোনালী খুবই খুশি হয় আর সে পেপারগুলোতে সই করতে যায়। কিন্তু তখনই নন্দিনী তার গোটা পরিবারকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়। ছোট বৌদি, খবরদার তুমি এই পেপারগুলোতে সই করবে না। তুমি জানো এই পেপারে কি লেখা আছে? দাঁড়াও, আমি পড়ে সবাইকে শোনাচ্ছি। এই বলে সোনালী সবার সামনে সেই পেপারে কি লেখা আছে সমস্ত কিছু সবাইকে পড়ে শোনায়। এতে করে রজনী এবং কল্পনার অভিসন্ধির ব্যাপারে সবাই জানতে পেরে যায় আর লজ্জায় তারা দুজনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। ছি, তোমরা এই জন্য আমার বউয়ের প্রতি এত দরদ দেখাচ্ছিলে? আমি তো ভেবেছিলাম তোমরা দুজনেই সত্যি সত্যি বদলে গেছো, কিন্তু না, তোমরা দুজন কখনোই পাল্টাবে না। তোমরা সোনালীকে এভাবে ঠকাতে চাইছিলে? সোনালী সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা পাবে, ও বড়লোক হয়ে যাবে, এটা তোমরা মেনে নিতে পারছিলে না, তাই না? কিন্তু এবার এরকমই হবে। আমার বউ তোমাদের দুজনের থেকে অনেক বেশি বড়লোক হয়ে যাবে। সোনালী গরিব ঘরের মেয়ে বলে তোমরা ওর ওপর অনেক অত্যাচার করেছো, সেই জন্যই উপরওয়ালা ওর দিকে মুখ ফিরে তাকিয়েছেন, বুঝেছো? বাড়ির অন্যান্য সদস্যরাও কল্পনা এবং রজনীকে ভীষণ বকাবকি করে, তাই তারা সোনালীর কাছে ক্ষমা চাওয়ারও সাহসটুকু পায় না। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি সোনালী তার বাবা মায়ের সেই ভাঙাচোরা বাড়ি এবং চাষের জমির বিনিময়ে সরকারের কাছ থেকে 5 কোটি টাকা পেয়ে যায়। এতে করে সোনালী এবং রজত দুজনেই খুবই বড়লোক হয়ে যায়। তারা দুজনে বড় একটা শপিং মল তৈরি করে, সেই সাথে নিজেদের জন্য বাড়ি গাড়ি সমস্ত কিছুই তারা কিনে নেয়। তবে সোনালী বড়লোক হওয়ার পরও তার পরিবারের সঙ্গে কখনোই সে খারাপ ব্যবহার করে না। সে তার পরিবারের সঙ্গে মিলেমিশে হাসি খুশি বসবাস করতে থাকে। কিরে শয়তান, তুই কি কানে কালা হয়ে গেছিস? সেই তখন থেকে তোকে ডাকছি, কানে কথা যাচ্ছে না? নাকি ভাবছিস বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনেছিলিস বলে আমাকে চাকর বানাবি? ছি মা, আপনি এসব কি বলছেন? আসলে আমি রান্না করেছিলাম তো, তাই হয়তো আপনার ডাকার আওয়াজ শুনতে পাইনি। আপনি বলুন না, আমাকে ডাকলেন কেন? কি আবার বলবো, তুই তো এই বাড়িতে বেকার বেকার আছিস। রান্না করে সবজি শেষ হয়ে গেছে, সেটা কি লক্ষ্য রেখেছিস? হ্যাঁ মা, আমি জানি তো, এখনো যা সবজি আছে কয়েকদিন চলে যাবে, তাই আমি আপনাকে কিছু বলিনি। কালকে নিয়ে আসলেও হবে। এই, তোর সব কথাই কিসের আজকাল শুনি? আমি বলেছি মানে তোকে এক্ষুনি যেতে হবে। নিজের বাপের টাকায় তো আনছিস না, আমার ছেলের টাকায় আনবি, তাতেও তোর সমস্যা? যা এক্ষুনি যা। তাহলে মা, আমি পাশের বাড়ির সবজিওয়ালা সমীর কাকার কাছ থেকে নিয়ে আসবো, কাছাকাছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা কথা বললে না মেরে মুখ ফাটিয়ে দেব। সমীরের সবজি আমি খাই না, বুঝেছিস? ওর সবজি ভালো নয়, ওর সবজি খেলে আমার পেটে গ্যাস হয়। যা তাড়াতাড়ি যা, বাজার থেকে সবজি নিয়ে আয়। মালা তাড়াহুড়ো করেই সেখান থেকে বাজারের উদ্দেশ্যে চলে যায়। মালা চলে যাওয়ার পর তাদের এক প্রতিবেশী সেখানে এসে নূপুর দেবীর সঙ্গে গল্প করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর মালা সবজি নিয়ে বাড়িতে ফিরে আসে। বা দিদি, তোমার বৌমা তো দেখছি ভালোই পরিশ্রমী, বাড়ির সব কাজ করে, তারপর বাজারঘাটও করে। এমন বৌমা কপাল করেই পাওয়া যায়। পরিশ্রমী না ছাই, 1 নম্বরের কুড়ে মেয়ে, তুমি জানো না? এই সবজি আনতে কতক্ষণ লাগে? কোথায় মরে গেছিলি বল? কি করছিলি এতক্ষণ? মা, আসলে আমার জুতা ছিঁড়ে গিয়েছিল বলে জুতা ঠিক করতে সময় লেগে গেছে, ক্ষমা করবেন মা। এই বলে মালা রান্নাঘরে চলে যায়। দেখুন দিদি, আবার কিছু উল্টো পাল্টা না হয়ে যায়। এমনিতেও আশেপাশে যা শুনছি, এই কালকেই তো শুনলাম কামিনীর বৌমা কামিনী আর কামিনীর ছেলের নামে
নারী নির্যাতন আর যৌতুকের দায়ে মারধরের কেস করেছে। তুমি একটু বুঝে সুঝে থেকো, এখনো সময় আছে কিন্তু। প্রতিবেশীটির কথা শুনে নূপুর দেবী তাৎক্ষণিক চুপ করে যায়, কারণ সেও যৌতুক স্বরূপ মালাদের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এবং অনেক সোনা গহনা নিয়েছিল। সেই জন্যই হয়তো মাঝে মাঝে নূপুর দেবী নিজেকে কন্ট্রোল করে নিত। বিয়ের পর থেকে নূপুর দেবীকে মালা তার মায়ের মতোই ভাবত, আর হয়তো তার চুপ করে সমস্ত কিছু সহ্য করাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মালা বাড়ির কাজকর্ম করার সময় তার হাত ফসকে একটি ফটো ফ্রেম পড়ে ভেঙে যায়। তখনই, হায় রে হায়, আরে মুখ পুড়ি, এটা তুই কি করলি? তুই কি জীবনেও পাল্টাবি না? যেভাবেই হোক আমার ক্ষতি করেই যাবি, তাই তো? হে ঈশ্বর, তুমি এর একটা বিচার করো। ওই শয়তান মেয়ের হাত তুমি বাঁকিয়ে দাও। এই বাড়িতে আমি কি সুবিচার কখনোই পাবো না? এভাবেই বলতে বলতে নূপুর দেবী চেঁচিয়ে চেঁচিয়ে কান্নাকাটি করতে শুরু করে। ঠিক তখনই পাশের ঘর থেকে সোমক বেরিয়ে আসে। তার মায়ের এরকম অঝরে কান্না দেখে সে বলে, মা, তুমি এরকম কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো প্লিজ। আমিও তো এখানেই আছি নাকি? তোকে বলেও কি হবে? তুই কি তোর মায়ের কথা শুনে বউকে দুঘা মারবি? আগেও তো কতবার কত কি বলেছি, তুই কি আমার কথা শুনেছিস? আর দেখ না, সেই জন্যই তোর বউয়ের সাহস বেড়ে গেছে। আজকে আমার চোখের সামনে তোর বাবা সেই স্মৃতির ফটো ফ্রেমটা ভেঙে দিল। কি, তোর এত বড় সাহস? আমার বাড়িতে এসে আমার বাবার ফটো ফ্রেমকে ফেলে দিচ্ছিস? আর তুই কি ভেবেছিস আমি প্রতিদিনের মতো আজও তোকে ছেড়ে দেব? দাঁড়া, আজ আমি তোর ব্যবস্থা করছি। মেরে মেরে তোর পিঠের চামড়া তুলে দেব। দেখো সোমক, তুমি ভুল ভেবো না, আমি ইচ্ছা করে ফেলিনি। আমার হাত ফসকে পড়ে গেছে, বিশ্বাস করো, ভুল করে আমার হাত থেকে ওটা পড়েছে। আমাকে ক্ষমা করে দাও। না, আজ তুই কোনো মতেই ছাড় পাবি না। মা, ওকে ভালো করে লক্ষ্য রাখো যেন বেরিয়ে যেতে না পারে। এভাবেই সেদিন সোমক তার মায়ের কথা শুনে মালাকে খুব মারধর করে। মালা হাজার অনুরোধ করা সত্ত্বেও সেদিন তার একটা কথাও শোনা হয়নি। রাগ করে মালা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। বাবা, শুনছিস? বৌমার কি কোনো খবর পেলি? মানে যেই থেকে এখান থেকে গেছে ওর কোনোই তো খবর পাওয়াই গেল না। ওর বাপের বাড়ির লোকজনও তো কিছু খবর দেয়নি। তাহলে কি ও অন্য কোনো ব্যবস্থা নিচ্ছে? ও আবার পুলিশকে গিয়ে কিছু জানাবে না তো? কি জানি মা, তবে সেদিনের কথা ভেবে আমারও যেন কেমন খারাপ লাগছে। আমি বরং একবার মালাদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসি। এই উদ্দেশ্য নিয়ে সোমক বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে মালাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারে যে মালা তার বাপের বাড়িতে যায়নি। এটা শুনে সোমক চিন্তায় পড়ে এবং সে নূপুর দেবীকে এসে জানালে নূপুর দেবীও খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ রে সোমক, এবার কি হবে? আমার তো খুব ভয় করছে। দিনকাল যা খারাপ, ওর কিছু হয়ে যায়নি তো? মানে ও নিজেকে শেষ করে ফেলেনি তো? তাহলে তো আমাদের সারা জীবন জেলেই কাটাতে হবে। বাবা সোমক, তুই কিছু একটা ব্যবস্থা কর না। আহ মা, তুমি আমার সামনে কান্নাকাটি করো না তো। সেদিন তুমি আমায় না রাগিয়ে দেবে আর না আমি মালাকে মারধর করব। তারা দুজনে মালাকে নিয়ে চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই মালা একটি শর্ট ড্রেস, হিল জুতা পরে এবং মুখে মেকআপ করে সেখানে এসে উপস্থিত হয়। কি কি বলছিলে যেন মিস নূপুর দেবী? আমি আত্মহত্যা করেছি? তোমাদের জেল হবে? আমি অত বোকা মেয়ে নই যে তোমাদের সামান্য জ্বালাতনে নিজেকে শেষ করে ফেলবো। আমি এতদিন দেখছিলাম তোমরা আমার সঙ্গে আর কি কি করতে পারো। বৌমা, তুমি তাহলে আমাদের নামে কেস করনি, তাই তো? আমরা তো ওটা ভেবেই বেশি ভয় পাচ্ছিলাম। হে হে, এই তো আমার ভালো সোনা বৌমা। ওসব চিড়ে ভেজানো কথাবার্তা বাদ দিন, বুঝেছেন? আপনার চরিত্র আমার ভালোভাবেই জানা আছে। আর আমিও তো বোকা নই যে কেস করে আপনাদের জেলে শান্তিতে থাকতে দেব। আপনারা অনেক আরাম করেছেন, এবার আমার আরামের পালা। নূপুর দেবী, আজ থেকে আপনি বাড়ির সমস্ত কাজ করবেন। আর হ্যাঁ, প্রয়োজনে আমার গা হাত পাও টিপে দেবেন। প্রথম দিকে সোমক একেবারেই চুপ করেছিল, কারণ সে তার খারাপ ব্যবহারের জন্য লজ্জিত ছিল। কিন্তু মালার মুখে এরকম অযৌক্তিক কথাবার্তা শুনে সৌম্যকও রেগে যায়। তাই সে বলে, হাউ ডেয়ার ইউ!
তুমি নিজেকে কি ভেবেছো? আমরা ভুল করেছি তার জন্য ক্ষমাও চাইছি, তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই বলবে। মাকে পা টিপে দেওয়ার কথা বলতে তোমার লজ্জা করে না? তুমি কি তোমার শিক্ষা কালচার একদম ভুলে গেছো নাকি? সোমকের কথা শুনে মালা খুবই রেগে যায় এবং সে একটি ছুরি বের করে সোমককে দেখিয়ে বলে, এই হারামি, একদম চুপ। কেন, সেদিন যখন আমাকে মারছিলিস তখন তো শিক্ষার কথা মনে পড়ছিল না, তাই না? শরীরে শক্তি ছিল, বেশ ভালোই তো বলছিলিস চামড়া তুলে দেব। আজকে আমার পালা, বেশি কথা বললে না দুজনেরই গলা কেটে রক্তে ভাসিয়ে দেব বলে দিলাম। আজ থেকে আমি যা বলবো এই বাড়িতে সেটাই হবে, আর কেউ আমার বিরুদ্ধে যদি যায় তার পরিণাম খুবই খারাপ হবে। তোমাদের আগে সব কীর্তি আমার কাছে রেকর্ড করা আছে। থাক বাবা, তুই আর বেশি কিছু বলিস না। বৌমা যা বলছে আমি তাই করব। জীবনের থেকে বড় আর কিছুই নয়। বৌমা, তুমি আমায় বলো কি কি করতে হবে। এভাবেই সেদিন নূপুর দেবী প্রাণ ভয়ে এক এক করে মালার সমস্তই কথা শুনতে থাকে। সোমকেরও আর কিছু করার ছিল না। মালা যে এরকম হঠাৎই পরিবর্তিত হয়ে যাবে সেটা তারা বিশ্বাসই করতে পারছিল না। মালার চেহারাকে ছেড়ে মালার সমস্ত কিছুই সেদিনের পর থেকে পাল্টে গিয়েছিল। সে বাড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, সিগারেট খাওয়া, মদ খাওয়া কোনো কিছুই বাদ দিত না। তাকে দেখলে ওই বাড়ির বউ নয়, বরং বাড়ির লোককে শাসন করতে এসেছে বলে মনে হতো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রাতে মালা তার কয়েকটি সঙ্গীকে বাড়িতে ডাকে। এই নাও, এগুলো সাবধানে নিয়ে যাও। আর শোনো, আর মাত্র কয়েকদিনই লাগবে। আলমারির চাবিটা ওই বুড়ির কাছেই থাকে। এখন জোর করে নিতে গেলে পুলিশের কাছে কমপ্লেন করে দেবে। আমি সময় বুঝে সোনা গহনাগুলো নিয়ে নিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারা কথাবার্তাই বলছিল, ঠিক তখনই মালার মতোই অবিকল দেখতে একটি মেয়ে সেখানে আসে। এই, তোমরা এখানে কি করছো? আর তোমরা আমার বাড়ি থেকে এগুলো চুরি করছো কেন? রাখো বলছি, রাখো এগুলো। তাহলে তুই এখনো বেঁচে আছিস, তাই তো? ঠিক আছে, আগের দিন বেঁচে গেলেও আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না তুই। এই, একে ধরে নিয়ে যা একে। তাদের চেঁচানোর আওয়াজ পেয়ে সোমক এবং নূপুর দেবীর ঘুম ভেঙে যায়। তারা তাড়াতাড়ি করে সেখানে আসে। কি হচ্ছে কি এখানে? কারা তোমরা? এ কি দুটো মালা কোথা থেকে এলো? এটার মধ্যে কে আসল মালা বলো? মা, আমি আপনার বৌমা, আমি আসল। এই মেয়েটা একজন চোর, ও এখানে আপনাদের লুটতে এসেছে। না মা, আপনি এর কথাই বিশ্বাস করবেন না। আমি আপনার আসল বৌমা। ওরা চুরি করছিল, আমি ওদের ধরে ফেলেছি। এটা কি করে সম্ভব? দুজনকে একই রকম দেখতে, কে আসল আর কে নকল বুঝবো কিভাবে এবার? এখনই প্রমাণ হয়ে যাবে কে আসল বৌমা আর কে নকল। এই, তোমরা দুজনেই এখানে এসো। এখানে এসো, আমার দুই হাত দুজন মিলে টানো দেখি। যে আমার হাত ধরে নিজের কাছে টেনে নেবে আমি বুঝে যাব সেই আমার আসল বৌমা। তারা দুজনেই নূপুর দেবীর হাত ধরে টানতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর একজন হাত ছেড়ে দেয়। কি হলো? তুমি হাত টানছো না কেন? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? ও পারবে না টানতে, ওর গায়ে বেশি জোর নেই, ও হেরে গেছে। আমি আপনার আসল বৌমা, এবার বুঝলেন তো? না মা, আমি টানতে পারবো না। আপনার কাঁধে কিছুদিন আগে অপারেশন হয়েছিল, তাই আপনার হাতে সব সময় ব্যথা থাকে। আমি সব জেনে শুনে আপনাকে কষ্ট দিতে পারবো না। থাক, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমার কাছে এখন সবটাই ক্লিয়ার। এই, কে তুমি? সত্যি কথা বলো, আমার বৌমা সেজে এখানে কেন এসেছিলে? তখনই সেখানে কয়েকটা পুলিশ চলে আসে। আমি বলছি মা, সেদিন যখন সোমক আমাকে মারধর করে আমি রাগ করে বাড়ি থেকে চলে গেছিলাম। রাস্তায় আমার সঙ্গে আমার মতো দেখতে এই মেয়েটার দেখা হয়। আমরা একে অপরকে দেখে চমকে উঠি এবং দুজনে নিজেদের জীবন নিয়ে কথা বলতে শুরু করি। সবকিছু জানার পর হঠাৎ করে এই মেয়েটা আমাকে নদীতে ফেলে দেয়। সৌভাগ্যবশত আমি বেঁচে যাই, আর এই মেয়েটা মালা সেজে আমার জায়গায় এখানে এসে আপনাদের বোকা বানাচ্ছিল। পুলিশ অফিসার, এদের ধরে নিয়ে যান। না, আমাদের ছেড়ে দাও। আমরা ছোট মোটো চুরি করে থাকি, আমরা কিচ্ছু চুরি করিনি। আসলে মালাকে আমার মতো দেখতে বলে আমি এই প্ল্যানটা করেছিলাম। আমাদের ছেড়ে দাও প্লিজ। পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে যায়। মালা, আমাকে ক্ষমা করে দাও। সেদিন তোমাকে মারধর করা আমার উচিত হয়নি।
প্লিজ মালা, আর কখনো এভাবে বাড়ি ছেড়ে যেও না। বৌমা, আমাকেও তুমি ক্ষমা করো। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। মালা তাদের ক্ষমা করে দেয়। সেদিন থেকেই নূপুর দেবী ও সোমক পরিবর্তিত হয়ে যায়। তারা মালার সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে শুরু করে। এভাবেই তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে।